ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে, 10.5 কোটি 11 কোটি জনগণ, ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন। এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজস্র কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। যেভাবে প্রশাসনের নির্দেশে বিভিন্ন জায়গায় উচ্ছেদ পর্ব চলছে এবং গরিব মানুষদের চোখের জল পড়ছে, সেগুলো নিশ্চিতভাবে আপনারাও লক্ষ্য করেছেন এবং কোথাও কোথাও সেই মর্মান্তিক ভিডিওগুলো আপনাদেরও হয়তো নড়িয়ে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতদিনে একেবারেই রাজভবনের বাইরে প্রেস বাইট দিলেন এবং সেখানে তিনি বললেন, যেভাবে বিনা নোটিশে কার্যত গরিব মানুষের কর্মসংস্থানের শেষ আস্থাটুকু প্রশাসন গায়ে জোর করে যেভাবে কেড়ে নিচ্ছে, যেভাবে বাচ্চা বাচ্চা ছোট ছেলে মেয়েদের থেকে একেবারেই বড়রা কান্নায় ভেঙে পড়ছেন, সেই চোখের জল একদিন এই মুখ্যমন্ত্রীকে ভোগ করতে হবে, তাকে কিন্তু এর দাম দিতে হবে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন। বিরোধী দলনেতার প্রথম যে বক্তব্যটা আপনাদের শোনালাম, সেখানে বিরোধী দলনেতা বলছেন যে বোলপুরে দুটি বাচ্চা ছেলে মেয়ের কথা তিনি বললেন, তাদের দোকান ভেঙে দেওয়াতে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তাদের মা বারবার তাদের চোখ মুছিয়ে দিচ্ছিলেন। যে ভিডিওটা এখন আমাদের পর্দায় আপনারা দেখছেন, এই ঘটনাটিরই কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুললেন এবং বললেন, কতগুলো পরিবার ভেসে যাচ্ছে, এইভাবে খামখেয়ালিপনার জোরে কতগুলো পরিবার ভেসে যাচ্ছে। এবং আমি বিভিন্ন মিডিয়ায় তাদের বাইটগুলো শুনছিলাম, তারা বলছিলেন যে আমরা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছি আর তার দাম এইভাবে আমাদের ফেরত দিচ্ছেন। অনেকে আবার বলছিলেন, শুনছিলাম যে এবার আমাদের কাছে একটাই পথ খোলা থাকলো, আইদার ভিক্ষে করা কিংবা চুরি ডাকাতি করা, এছাড়া আমাদের কাছে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এইভাবে বিভিন্ন রকমের মানুষের রিয়াকশন সামনে আসছে। বিরোধী দলনেতা কড়া প্রতিক্রিয়া জানালেন। তবে আপনাদের দেখাতে চাইব যে এই যে উচ্ছেদ অভিযান চলছে, আপনারা হয়তো অনেকেই এটাকে সমর্থন করছেন, কারণ আপনারা পথ চলতি মানুষরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো এই দখলদারি ব্যবসার জেরে ফুটপাতগুলিতে চলা যে দুঃসহ হয়ে গিয়েছে, তা থেকে নিজেদের মুক্তি পাওয়ার জন্য অনেকেই হয়তো আপনারা এগুলোকে সাপোর্ট করছেন। কিন্তু কোথাও গিয়ে মনে রাখবেন, যাদেরকে রাতারাতি তুলে দেওয়া হলো, তাদের ঘরের ছেলেটা বা মেয়েটাও হয়তো কলেজে পড়ে, তাদেরকেও ফিস দিতে হয়। তাই হঠাৎ করেই কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি এমন কিছু করাটা প্রশাসনের পক্ষে বোধহয় কিছুটা ইনটলারেন্সের মতো দেখতে লাগে। তার কারণ ওনারা তো আর রাতারাতি বসে যাননি, ওনারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে ওই একই জায়গায় ব্যবসা করেন। কিছুটা সময় নিশ্চিতভাবে তাদের দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। এইভাবে দোকানগুলো ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া সেটা কি একেবারেই ঠিক? তবে আপনাদের এবার যেটা দেখাবো সেটা আরো মারাত্মক। কি না, বিরোধী দলনেতা গতদিনে এই প্রসঙ্গ বলতে গিয়ে বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ী থেকে গরিব মানুষগুলো দখল করে রাস্তা দখল করে বসে রয়েছেন, তাদেরকে উচ্ছেদ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের অনেক প্লট জবরদখল করে বসে রয়েছেন বলে মারাত্মক বক্তব্য করলেন বিরোধী দলনেতা। এর সত্যতা তিনিই প্রমাণ দিতে পারবেন। তবে যে বক্তব্য তিনি বলেছেন আপনাদের শোনাবো। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী এক্সটেনশন করে এইভাবে রাস্তা দখল করে বসে রয়েছেন। বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা দেখেছি সিপিএম বা বিজেপি আবার অভিযোগ করে কালীঘাটের, কেউ বলে 22টা, কেউ বলে 32টা, বলতে পারবো না, এতগুলো প্লট নাকি ব্যানার্জি পরিবারের নামে রয়েছে বলে বিভিন্ন রকমের অভিযোগ তারা তোলেন। যদিও এই সম্পর্কিত কোনো তথ্য বা কোনো বক্তব্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনিনি। তবে শুভেন্দু অধিকারী একেবারেই দ্ব্যর্থ ভাষায় বললেন
যে দখলদারি রাজনীতি যদি মুক্ত করতে হয় তাহলে তো আপনার থেকে শুরু করতে হবে। আপনি তো কালীঘাটের বিভিন্ন জায়গায় এক্সটেনশন নিয়ে বসে রয়েছেন। কি বললেন, মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। নিশ্চিতভাবে আপনাদের শোনাতে চাইবো সেই বক্তব্য। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে। রায়গঞ্জে চিকিৎসকরা শুনলেন বন্ধুরা, এটা একেবারে মারাত্মক বক্তব্য। তবে সেই বক্তব্য সত্য না মিথ্যা এ কথা আমি যাচ্ছি না, তার কারণ আমরা ইনভেস্টিগেশন কোনো এজেন্সিও নয়, আমাদের কাছে সেই তথ্য থাকার কথাও নয়। কিন্তু যাই হোক, বিরোধী দলনেতার বক্তব্য মিথ্যে হলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে মানহানি এতক্ষণে হয়ে যেত বলে আমরা বিশ্বাস করি। কিন্তু আমার অন্য জায়গায় একটি বক্তব্য রয়েছে। আমি প্রশাসনিক প্রধান হয়ে এমন কিছু দায়িত্ব বা এমন কিছু বক্তব্য বা এমন কিছু কাজ করাবো না পুলিশ প্রশাসনকে দিয়ে যেটা আমি নিজেই মানবো না। আমাকে প্রথমে নিজেকে মানতে হবে এবং তারপর আমি প্রশাসনকে দিয়ে আমার সমস্ত বল প্রয়োগ করে বাকি গরিব মানুষদের উপর সেই ক্ষমতা প্রয়োগ করতে পারি। কিন্তু সর্বাগ্রে আমার ওপর থেকে শুরু করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে আমরা দেখেছিলাম এই ধরনের একটা বক্তব্য তিনি বলেছিলেন। পুলিশ প্রশাসনকে বলেছিলেন যে তোমরা একেবারে নির্বিচারে যেখানে যারা জবরদখল করে বসে রয়েছে তাদেরকে সরিয়ে দাও এবং এখানে রং দেখার প্রয়োজন নেই বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন। শুরুটা হোক আমাদের থেকেও বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল। তাহলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেটা যদি সত্যি হয়, পুলিশ প্রশাসন কি শুরুটা তাহলে ওইখান থেকেই কি করবেন? জানি না, এর উত্তর আমার কাছে নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্পর্কে বিরোধী দলনেতা যা বললেন তার প্রতিক্রিয়া সম্পর্কে তিনিই বলতে পারবেন। যখন এই সমস্ত দখলদারির রাজনীতি চলছে, যখন আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের একটি বড় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা কেউ কেউ টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় দখল করিয়ে বসিয়ে দিয়েছেন বিভিন্ন ছোট বড় মাঝারি ব্যবসায়ীদের, আবার কেউ কেউ নিজেরাই বসে পড়েছেন বলে মারাত্মক মারাত্মক সব অভিযোগ ছিল। সে যাই হোক, আপনাদের দেখাতে চাইবো যখন শুধুমাত্র এই টাকার খেলা আমাদের এই রাজ্যে বিশেষ করে আমরা দেখতে পাই, তখন বিরোধী দলনেতা সম্পূর্ণ উল্টো পথে হেঁটে একটা দারুণ কাজ করলেন। সত্যি হ্যাটস অফ তার এই সিদ্ধান্তকে একেবারেই কুর্নিশ জানায়। কি করলেন বিরোধী দলনেতা? তিনি অনেক আগেই বলেছিলেন, সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছিলেন যে আপনারা জানেন যে এই মুহূর্তে যারা এমএলএ রয়েছেন পশ্চিমবঙ্গের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় পাশ হয়েছিল তাদের বেতন বৃদ্ধি হবে এবং প্রচুর বেতন বৃদ্ধি হয়েছিল। একজন এমএলএর প্রায় 40,000 টাকার কাছাকাছি মাসে বেতন বৃদ্ধি হয়ে গিয়েছিল। বিরোধী দলনেতা তখনই কিন্তু প্রোটেস্ট করেছিলেন যে আগে রাজ্য সরকার যে বলে আমাদের কাছে টাকা নেই, তারা আগে ডিএ দেওয়ার ব্যবস্থা করুক, গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করুক, তারপর আমাদের বেতন বৃদ্ধির কথা ভাববে। কিন্তু শুভেন্দু অধিকারীর সেই বিরোধিতা সত্ত্বেও একেবারেই বিধানসভায় পাশ হয়ে যায় এমএলএদের বেতন বৃদ্ধির কথা। আর তখনই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে যখনই এই বেতন বৃদ্ধি লাগু হবে, আমার অ্যাকাউন্টে যখনই এই টাকা ঢুকবে, আমি তখনই সেই টাকা ডিএ আন্দোলনকারীদের টাকাটা দিয়ে দেব। এবং এক্স্যাক্টলি তাই হলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত দিনে তিনি ঘোষণা করলেন যে তিনি যে অতিরিক্ত বাবদ 40,000 টাকা পেয়েছেন সেটি দান করে দিলেন ডিএ আন্দোলনকারীদের, যাতে তারা তাদের আইনি খরচের কিছু অংশ এই টাকা থেকে মেটাতে পারেন। আসুন, অসাধারণ সেই পদক্ষেপ বিরোধী দলনেতার। তিনি কি বললেন পুরো বক্তব্যটা আপনারা শুনুন। নিশ্চিতভাবে তার এই উদ্যোগকে সাধুবাদ না করে উপায় নেই। দেখুন সেই ভিডিও। হিসেবে বিধায়কদেরও বেড়েছে, মন্ত্রীদেরও বেড়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি
যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম, কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হবে। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সরকারি কর্মচারী, শিক্ষকদের, পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা, আমার সামান্য সমুদ্রের বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই না, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেব, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম, যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকবো এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয়, আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে। সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে, ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী নয়, অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক। এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দলনেতা আছেন, এই লড়াই থেমে থাকবে না, এই লড়াই চলবে। এবং সাথে সাথে আমি আবার রাজ্য বিধানসভা যারা সরকারি দল চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব, এক্স এমএলএদের তাদেরও ভাতা বৃদ্ধি করুন, তারা অত্যন্ত কষ্টে আছে, তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে এক্স এমএলএদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বামফ্রন্টের, কিন্তু বামফ্রন্ট ডানফ্রন্ট না দেখে এক্স এমএলএদের জন্য তাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গেছেন, 2,71,00,000 ভোট পেয়েছেন, 29টা আসন পেয়েছেন, ওনারা কোনো সমস্যা থাকা উচিত নয়, এবারে দুহাত ভরে তার দিয়ে দেওয়া উচিত, এটা আমি আশা করি। থ্যাংক ইউ। দেখলেন বন্ধুরা, আমি কিন্তু একেবারে সাধুবাদ জানাচ্ছি, তার কারণ যারা জনপ্রতিনিধি তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা চিন্তা করে এমনটা হয় না। সেই কারণেই নিজেদের বেতন তারা বৃদ্ধি যখন করছেন, অথচ রাস্তায় বসে থাকা সরকারি কর্মচারীরা, যাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষকে পরিষেবা দিতে পারেন, সেই রাজ্য সরকারের কর্মীদের দীর্ঘদিন ধরে ডিএ থেকে বঞ্চিত করে যাবেন, এটা হয় না। এবং এটা জেনে শুনেও এমএলএরা তাদের নিজেদের বেতন বৃদ্ধি করবেন আর নিজেদের সংসারকে ভালো রাখার চেষ্টা করবেন এবং রাজ্য সরকারের কর্মচারীরা রাস্তায় বসে থাকবেন, এটা বোধহয় সহনীয় নয়। বিরোধী দলনেতা তিনি মনে করেছেন এটা তার জন্য সমীচীন নয়, সেই কারণেই বর্ধিত যে 40,000 টাকা তিনি পেয়েছেন সেটা দান করেছেন এবং প্রত্যেক মাসে তিনি বলেছেন এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে এই 40,000 টাকা করে তিনি দান করে দেবেন যতদিন তিনি বিরোধী দলনেতা থাকবেন, এবং এই টাকা যেন খরচ করা হয় আইন, আদালত, এই সমস্ত যে খরচা রয়েছে আইনি মামলা লড়তে, তার পিছনে যেন খরচ করা হয় বলে বিরোধী দলনেতা জানালেন। শুধু তাই নয়, আপনারা হয়তো খেয়াল করেছেন বিরোধী দলনেতা এটাও বললেন যারা প্রাক্তন এমএলএ তাদেরও দিকটা যেন খেয়াল করা হয়, তাদেরও যেন কিছু বেতন বৃদ্ধি করা হয়। তিনি অভিযোগ করলেন যে প্রাক্তন এমএলএদের মধ্যে অধিকাংশই সিপিএম, সেই কারণেই বোধহয় মুখ্যমন্ত্রী তাদের কথা ভাবেননি। কিন্তু শুভেন্দু অধিকারী বললেন তাদের দিকটাও কিন্তু ভেবে দেখা উচিত। এটাই কিন্তু প্রকৃত একজন রাজনৈতিক নেতার কর্তব্য,
যে দল রং নির্বিশেষে যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়িয়ে থাকা। সিপিএম যদি বঞ্চিত হয় তাহলে সিপিএম এর পাশে দাঁড়াবো, তৃণমূল বঞ্চিত হলে তৃণমূলের পাশে দাঁড়াবো, এবং যদি কোনো নির্দল বা কোনো সংগঠন যাদের কোনো রং দল কিচ্ছু নেই তাদের যদি দরকার পড়ে তাহলে তাদের পাশে দাঁড়াবো। এটাই তো প্রকৃত রাজনৈতিকবিদ হিসাবে করা উচিত, যেটা বিরোধী দলনেতা করলেন। তবে এই বিরোধী দলনেতার ভূমিকায় আর দ্বিতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিকে কিন্তু আমরা দেখি না। বড় বড় বক্তব্য বলার ব্যাপারে আপনারা দেখবেন প্রচুর বক্তব্য বলার মানুষ রয়েছেন, যারা এই লোকসভা নির্বাচনে বিজেপির তুলনামূলক খারাপ ফলের পর যারা বলছিলেন বিরোধী দলনেতার জন্যই এই হাল, বিরোধী দলনেতাকে দায়িত্ব নিতে হবে, তাদের মধ্যে থেকে কেউ কি এগিয়ে এসেছেন যে এই সমস্ত যারা আইনি লড়াই লড়ছেন কিংবা যারা একেবারে দুর্নীতির জন্য রাস্তায় বসে রয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদেরকে আসুন না মাসে মাসে যে টাকাটা আপনারা বেড়েছে সেই টাকাটা দান করুন, সেই টাকা দিয়ে তারা তাদের আইনি লড়াইগুলো করুন, কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ওই ধর্ণা চালাতে যা যা লাগে সেগুলো তারা কিনে নিতে পারবেন ওই টাকা দিয়ে। আপনারা আসুন না, যারা বক্তব্য রাখছিলেন বলছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্যই এই পরাজয়, তারা দৃষ্টান্ত স্থাপন করুন না, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তাদের নিজেদের বর্ধিত টাকাটা দান করুন না। সেই জন্যই বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ এই মুহূর্তে কিন্তু পশ্চিম বাংলায় অন্তত বিরোধীদের মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি অন্তত কাছাকাছি দেখি না। নিশ্চিতভাবে অন্যান্যরা অনেকেই রয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে একেবারেই নিরপেক্ষভাবে বিরোধী লড়াইটা করে যাচ্ছেন সেটাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। আপনারাও কি স্বাগত জানাচ্ছেন বিরোধী দলনেতার এই পদক্ষেপকে? আপনাদের মধ্যে তো অনেকেই হয়তো সরকারি কর্মচারীরা রয়েছেন, তাদেরও কিন্তু বেনিফিট হবে শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপে। আপনারা কি সাধুবাদ জানালেন? শুভেন্দু অধিকারী নিজের গ্যাটের করি খরচা করলেন, কিন্তু লাভ হবে বিজেপির। তার কারণ অনেকেই বুঝতে পারবেন, বিশেষ করে সরকারি কর্মচারী এবং তাদের পরিবাররা বুঝতে পারবেন এই একটি লোক তাদের পাশে রয়েছে, নিজের টাকা তিনি দান করছেন। এতে শুভেন্দু অধিকারীর একার লাভ হবে না, লাভ হবে কিন্তু বিজেপির। নিজের পকেটের টাকা খরচা করে তিনি কিন্তু বিজেপির মুখ উজ্জ্বল করার চেষ্টা করলেন। তাই যারা রেজাল্ট বেরোনোর পর শুভেন্দু অধিকারীকে দোষারোপ করার চেষ্টা করছিলেন, আমি বলবো তাদের মধ্যে থেকে কেউ এগিয়ে আসুন এবং এইভাবে আর্থিক সাহায্য করে আপনারা নিজেদের দৃষ্টান্ত স্থাপন করুন। কি বলেন আপনারা? আপনারাও কি সহমত আমার সঙ্গে? লিখে জানান আজকের পর্বে আপনাদের মতামত। এখনকার মতো এখানে শেষ করলাম।